লিলুয়ার ঘটনা, পাইপলাইন ফেটে গিয়ে বিপত্তি, তা মেরামতি করতে গিয়ে ধস, এ তো গেল একরকম সমস্যা। কিন্তু এই গোঁদের উপর বিস্ফোরার মতো এই দূষিত জলই কি এতদিন পান করছিলেন সেখানকার মানুষজন, সেই প্রশ্নই উঠছে। কারণ সিএনএর পর্দায় এক ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে। ভাগাড়ের গা থেকে বেরোচ্ছে কেমিক্যাল মিশ্রিত জল। আদৌ কেমিক্যাল মিশ্রিত জল কি, প্রশ্ন উঠছে। কারণ জলের রং কথা বলছে, তার পাশাপাশি যে জল নিঃসৃত হচ্ছে তা যদি পানীয় জলের সঙ্গে মিশে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকে, তাহলে কি সেখানকার সাধারণ মানুষ, হাওড়াবাসী, তারা তাদের অজান্তেই এই দূষিত জল পান করছে, জেনে বুঝে বিষ পান করছে? নির্বিকার থাকছে প্রশাসন। ভয়ঙ্কর সেই ছবি ক্যামেরাবন্দী হয়েছে আমাদের ক্যামেরায়। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে সরাসরি ঘটনাস্থল থেকে সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, গতকাল পর্যন্ত জল না মেলা, পানীয় জলের পরিষেবা না পাওয়া, পুনর্বাসনের ব্যবস্থা না করা, এই একাধিক অভিযোগ সেখানকার মানুষজনদের কাছে ছিল। এবং আজ যে ছবি, যে ভয়ঙ্কর ছবি ক্যামেরাবন্দী হয়েছে, যে জল নিঃসৃত হচ্ছে, যে জল বেরোচ্ছে, তা যদি কেমিক্যাল মিশ্রিত হয় তাহলে জেনে বুঝে বিষ পান করছে হাওড়ার মানুষজন। কি ছবি সেখানকার, কি পরিস্থিতি সৌভিক? একদমই দিদি, তুমি যে বিষয়টি বললে সেই বিষয়ে একটু পরে আসছি। তার আগে আরও একটা জিনিস দেখাবো। এই মুহূর্তে একে একে এইখানকার যে হাওড়ার যে ডাম্পিং গ্রাউন্ড, হাওড়ার লিলুয়ার বেলগাছিয়া সংলগ্ন যে ডাম্পিং গ্রাউন্ড, সেখানকার চত্বরে যে পাশাপাশি বাড়িগুলি একে একে চির ধরেছিল, কিছুক্ষণ আগে আরও একটি বাড়ি ভেঙে পড়েছে। এবং তার পাশাপাশি তারও আরেকটা চিত্র ধরা পড়েছিল, যেখানে প্রশাসনের লোকেদের পক্ষ থেকে তিরপল দেওয়া হচ্ছিল। কিন্তু যাদের বাড়ি ভেঙেছে তারা সরাসরি আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করছেন যে আমাদের তিরপল চাই না, তিরপল নিয়ে কি রাস্তায় থাকবো। তারা বলছেন এই যে বাড়ি ভেঙে যাচ্ছে, কোথাও তাদের পুনর্বাসন দেওয়া হোক। তারা বলছেন আমরা ভাড়া নিয়ে যাব, কিন্তু তা সেই জায়গাতে দাঁড়িয়েও কোনো জায়গায় তাদের ভাড়া দেওয়া হচ্ছে না। কারণ তারা বলছেন একটা বাড়িতে মিনিমাম 3 জন, ম্যাক্সিমাম 3 জন তাদের ভাড়া দেওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু তারা বলছেন এক একটি পরিবারের তারা 5 জন, 6 জন, 7 জন করে আছেন। সরাসরি তার সাথে কথা বলা হচ্ছে। তুমি একটু আগেই বলছিলে যে আমাদের তিরপল চাই না, বাড়ি দিয়ে দেওয়া হোক। আমাদের তিরপল চাই না, আমাদের শুধু বাড়ি দিয়ে দাও, আমাদের কিছু চাই না, শুধু বাড়ি দাও, তোমাদেরকে হাত চলছি, আমাদের বাড়ি দিয়ে দাও, আমাদের কিছু চাই না, আমাদের বাড়ি দিয়ে দাও। আমার সব কিছু এর ভিতরে আছে, আমরা কিছু বার করতে পারলাম না, আমাদের বাড়ি দিয়ে দাও। মানে সব জিনিসপত্র এর মধ্যেই আছে, আমাদের সব কিছু এর মধ্যে আছে, আমরা কিছু বার করতে পারলাম না, আমাদের বাড়ি দিয়ে দাও। কেউ ভাড়া করছে দিচ্ছে না, আমাদের বাড়ি কেন দিচ্ছে? এত ফ্যামিলি আছে এর জন্য বলছে, এত ফ্যামিলি আমাকে দিয়ে হবে না, আমাদের বাড়ি দিয়ে দাও, আমরা হাত জড়ছি তোমাদের থেকে, আমাদের অর্থাৎ বুঝতে পারছে একে একে কিন্তু তাদের কাছে যে দিন প্রতিদিন তাদের কাছে এই জায়গায় কিন্তু থাকা কার্যত দুষ্কর হয়েছে। তাদের চোখের কান্নার জল ফেটে পড়ছে এইখানে, কিন্তু তাদের কোনো স্থায়ী সমাধান করা হচ্ছে না। তারা বলছেন তাদেরকে শুধুমাত্র বাড়ি দিলেই হবে, তিরপল তাদের লাগবে না, কারণ তিরপল পেতে থাকার জন্য জায়গার দরকার। তারা বলছেন আমাদের ভাড়ার ব্যবস্থা করে দিলেও হবে, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও ম্যাক্সিমাম 3 জন থাকার পারমিশন তারা পাচ্ছেন। কিন্তু তাদের এক একটি ফ্যামিলিতে 5 জন, 6 জন করে থাকছেন বলে তাদেরকে ভাড়া দেওয়া হচ্ছে না। তারা রীতিমতো কান্নায় ফেটে পড়ছেন। একের পর এক বাড়িতে ফাটল ধরে সেই বাড়িগুলি ধসে পড়ছে। কিন্তু স্বভাবতই বলতে গেলে প্রাণ বাঁচোয়া তারা, কারণ এই বাড়ির ভিতর তারা কেউ ছিলেন না সেই মুহূর্তে যখন চোখের নিমেষের মধ্যে, সেকেন্ডের মধ্যেই এই বাড়ি ধসে পড়লো। হালকা ফাটল থেকে শুরু করে পুরো এই বাড়ি কিন্তু পড়ে গেল। এবং দেখাবো এই বাড়িগুলো কিন্তু যথেষ্ট মজবুত বাড়ি, কোনো দিক থেকে কিন্তু বলা যাবে না যে কাঁচা বাড়ি। এগুলি যথেষ্ট মজবুত বাড়ি, ইটের গাঁথনি, সিমেন্টের গাঁথনি প্রপারভাবে দেওয়া আছে। এবং তার পাশাপাশি যে বাড়িগুলি রয়েছে, এই বাড়ি যেটি ভেঙে পড়েছে তার পাশাপাশি আরও একটি বাড়ি, তিথি দেখো এই মুহূর্তে সায়ন্তন দেখাচ্ছে সেই ছবি, যেই জায়গায় এই যে পাশের বাড়ি, সেই বাড়িটি রীতিমতো হেলে রয়েছে। এরকম সংলগ্ন যে বাড়িগুলি রয়েছে, প্রত্যেকটি বাড়ি এই মুহূর্তে যে বিস্ফোরণ, পাইপলাইনে যে বিস্ফোরণ ঘটে বিপত্তি, সেই বিস্ফোরণের পর থেকেই রাস্তা যেমন ফাটল ধরেছে, বাড়িগুলিও হেলে পড়েছে। এবং তার পাশাপাশি লাইটের পোস্ট থেকে শুরু করে ট্রান্সফরমার, প্রত্যেকটি জায়গা কিন্তু হেলে রয়েছে। আরও একটু দেখাতে বলবো সায়ন্তনকে, আমার সাথে যাওয়ার জন্য একটু বলবো যে গিয়ে ছবিটা দেখানোর জন্য,
যেখানে এই যে পাশাপাশি আরও এখানে একটি বাথরুম রয়েছে, পাশে তাদের তিরপল লাগিয়ে তারা স্থায়ী বাসস্থানের জায়গায় এই তিরপল লাগিয়ে তারা বর্তমানে রয়েছেন, যাদের যে দিন সেই দিন তারা কাটাচ্ছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এই যে বাথরুমটি এই মুহূর্তে সায়ন্তন দেখাচ্ছে, এই বাথরুমটিও রীতিমতো হিলে রয়েছে। একবারে সৌভিক, যে বিপর্যস্ত পরিস্থিতি অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। সৌভিক, আপাতত ধন্যবাদ জানাবো যে ছবি সৌভিক তুলে ধরলো এই মুহূর্তে হাওড়া লিলুয়া থেকে। এরই পাশাপাশি পরিবেশবিদরা কি বলছেন সেদিকেও আমাদের নজর থাকবে। হাওড়ায় মাটির তলা থেকে জল তোলার প্রবণতা বাড়ছে। যেভাবে মাল্টি স্টোর শপিং মল তৈরি হচ্ছে, প্ল্যানিং ছাড়া বহুতল তৈরি হচ্ছে, যেভাবে কংক্রিটাইজেশন হচ্ছে, যতটা তোলা হচ্ছে ততটা রিচার্জ হচ্ছে না, যার ফলে ভূমিধসের আশঙ্কা থাকছে। বৃষ্টির জলও মাটির নিচ অব্দি যাচ্ছে না, এমনটাই প্রতিক্রিয়া সৌমেন্দ্র মোহন ঘোষের। কি বলছেন তিনি, শুনুন। 1 কোটি ছাড়াতে চলেছে এবং হাওড়ার মাটির তলা থেকে জল তোলার প্রবণতা এখনও বন্ধ হয়নি, আরও বাড়ছে। কারণ যেভাবে শপিং মল তৈরি হচ্ছে, মাল্টি স্টোরি বিল্ডিং, বহুতলগুলো যেভাবে তৈরি হচ্ছে প্ল্যানিং ছাড়া অনেক জায়গায়, এবং যেভাবে কংক্রিটাইজেশন হচ্ছে, হাওড়ার ওয়াটারটা যে লিফটিং হচ্ছে সেটা রিচার্জ হচ্ছে না, যতটা তোলা হচ্ছে ততটা রিচার্জ হচ্ছে না। তার ফলে ভূমিধসের আশঙ্কা থাকছে, কারণ মাটির তলাটা ফোঁপড়া হয়ে যায়। রিচার্জ হতে পারে যদি বৃষ্টির জলটাকে মাটির তলায় যায়, কিন্তু এত বেশি কংক্রিটাইজেশন হয়ে গেছে বৃষ্টির জল যেতে পারছে না, বৃষ্টির জল মাটির তলায়। আর বহুতলগুলো কী করছে, এবং অনেক ইন্ডাস্ট্রি আছে, কোল্ড ড্রিঙ্কসের কোম্পানি আছে, যারা মাটির তলা থেকে নিয়মিত জল তুলে যাচ্ছে। গ্যালন জল, কত হাজার জল তোলা যাচ্ছে কেউ যায় না। একটু কম্পন হয় বা একটু ভাইব্রেশন হয় তাহলে ধসে পড়তে পারে। এটা আর এখান থেকেই আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব, অন্তত পরিবেশ তার সত্যি ভারসাম্য হারাচ্ছে কিনা। কারণ আমরা এর আগেও দেখেছি নেতা, মন্ত্রী, বিধায়ক, স্থানীয় মানুষজন বা অনেকেই প্রাকৃতিক দুর্যোগ বলছেন। সত্যি কি এটা প্রাকৃতিক দুর্যোগ নাকি এই দুর্যোগ ম্যান মেডেড ডিজাস্টার বললেও খুব একটা কম বলা হবে কি? এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে পরিবেশবিদ স্বাতী নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। দিদি, আপনাকে স্বাগত জানাবো আজকের আলোচনায় ক্যালকাটা নিউজে। এবং একদম শুরুতেই আমি যে প্রশ্নটা করতে চাইবো, কারণ হাওড়া লিলুয়ার এই পরিস্থিতি মূলত আমরা যেমনটা জানতে পারছি বা স্থানীয়রা অভিযোগ করছেন যে এই ভাগার ডাম্পিং গ্রাউন্ড, ময়লা ফেলা, ময়লার চাপ, তার উপর স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণ না থাকা, সেই চাপে পাইপ ফেটে যাচ্ছে, মেরামতির কাজ করতে গেলে বাড়ি একের পর এক ধসে যাচ্ছে। তাই এই যে ভ্যাট তৈরি করা হচ্ছে, এই যে ভাগার হিসেবে একটি জায়গাকে ব্যবহার করা হচ্ছে, তা কতটা বিজ্ঞানসম্মত অন্তত পরিবেশের জন্য? দেখো, প্রথমত হচ্ছে এটা একটা দীর্ঘদিনের পুরসভার অবহেলা। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে ওপেন ডাম্পিং করা হয়েছে, এটা কিন্তু এখন কোনো ভদ্র সমাজে এখন এটাকে আর করা যায় না। কারণ আমরা যখন ওপেন ডাম্পিং করছি তখন সেখানে কিন্তু প্রচুর পরিমাণে একটা মিক্সড ওয়েস্ট আমাদের এখানে এসে মিশছে। কারণ যা কিছু এখানে সোর্স সেগ্রিগেশনস একেবারে হয়নি, সেই জন্য কিন্তু বহুতল উঁচুর মতো এই ভাগাড়টা তৈরি হয়েছে। এবং বহুদিন ধরে চাপা পড়ে থাকার ফলে এখানে কিন্তু যে বিভিন্ন ধরনের অ্যানাএরোবিক ব্যাকটেরিয়াগুলো, তার মধ্যে অর্গানিক যে ওয়েস্টগুলো আছে, তার সাথে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে কিন্তু আজকে এই মিথেন গ্যাসগুলো তৈরি হয়। এবং এটা বহু পরিমাণে তৈরি হয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাটির তলাটা একদম ফাঁপড়ের মতো হয়ে গেছে এবং এতটা জায়গা জুড়ে এটা কভার করেছে, সেই জন্য আজকে এখানকার মানুষেরা কিন্তু আজকে পুরো একেবারে আমাদের রিফিউজের মতো তাদের কিন্তু বলা যেতে পারে। তারা কিন্তু আজকে পরিবেশের যে আমরা দেখতে পেয়েছি যে পরিবেশে যেভাবে এই দূষণের গ্যাসগুলো এসে মিশেছে, অ্যাট ইভেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে জলটা যেটা আমাদের পানীয় জল, সেখানেও কিন্তু আজকে ওই লিচেডসগুলো যখন বহুদিন ধরে এই ওয়েস্টটা জমা থাকে, তার নিচ থেকে কিন্তু এই কালো তরল পদার্থটা বেরিয়ে আসে এবং সেটা বিভিন্ন ধরনের টক্সিক কেমিক্যালস তার মধ্যে থাকে। এটার ইমিডিয়েট কিন্তু এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা উচিত। সেখানে পলিউশন দপ্তরের কিন্তু পৌঁছে গিয়ে সেখানে কিন্তু কি ধরনের কেমিক্যালস আছে, কারণ তার চারপাশে মানুষ যেমন আছে, বিভিন্ন ধরনের গবাদি পশুরা আছে, এটা তাদের পক্ষেও সেই নিঃশ্বাস গ্রহণ করাটাও ভীষণভাবে ক্ষতিকর হচ্ছে। এবং এটা এতটা একটা বিশাল জায়গা জুড়ে হয়েছে, এখানে এতগুলো মানুষ যে অ্যাফেক্টেড হয়েছে,
এদেরকে তো ইমিডিয়েট আমি বলবো যে ক্লাইমেট রিফিউজি অ্যাক্ট অনুযায়ী তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত, কারণ এদের যে স্বাস্থ্যের অবস্থা সেটাও কিন্তু ভীষণভাবে এটা অ্যাফেক্টেড করছে। কারণ এখানে আমরা বুঝতে পারছি না যে কি কি ধরনের এখনো পর্যন্ত দূষিত পদার্থ বেরোচ্ছে, কারণ বহু মানে এটা যে পরিমাণ উঁচু ছিল যে সলিড ওয়েস্ট ঠিক মতো হয়নি, সেটা পরিষ্কারভাবে সেই চিত্র থেকে কিন্তু উঠে আসছে। এটা শুধু এখানকার প্রবলেম না, এখনো পর্যন্ত কিন্তু বহু জায়গায় আমরা দেখি এগুলোকে পুড়িয়ে দেওয়া হয় এবং বহুদিন ধরে থাকতে থাকতে এগুলো নিজে থেকেই গ্যাসের মাধ্যমে, যেহেতু মিথেন গ্যাস থাকে, দাহ্য পদার্থগুলো থাকে এবং সেই কারণে গ্যাসও মানে আগুনও জ্বলে যেতে দেখা যায়। সেই জন্য এই যে পার্শ্ববর্তী অঞ্চলে কি করে এখানেতে একটা কনক্রিটের বাড়ি তৈরি হয়, এখানে তো সেখানে কনক্রিটের বাড়ি তৈরি হওয়ারই কোনো কথা নয়, কারণ যে অঞ্চলটা এত বড় অঞ্চল জুড়ে একটা বর্জ্যের পাহাড়, সেখানে কি করে এতগুলো সুস্থ স্বাভাবিক মানুষ বসবাস করবে? আজকে আমরা এই 2025-এ আছি, সেখানেতে এই ধরনের ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা একেবারেই কিন্তু কাম্য নয়। কিন্তু দিদি এর পরেও গতকালও আমরা দেখেছি অন্তত যারা স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি, তারা যাচ্ছেন, ভিজিট করছেন, সরেজমিনে খতিয়ে দেখছেন, তারা বলছেন যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পরিকল্পনা রয়েছে, মানে এতগুলো মানুষ তারা তাদের ভিটেমাটি ছাড়া এখনো তারা পরিকল্পনাতেই আটকে রয়েছেন। তারপর সেখানকার মানুষজন শুধুমাত্র আপনি যেমনটা বলছিলেন, যদি পোড়ানো হয় বা আগুন ধরেও যায় তাতে পরিবেশ দূষণ, বায়ু দূষণ, দুর্গন্ধ, এবং তার পাশাপাশি আজ আরও একটি ভয়ঙ্কর ছবি আমাদের ক্যামেরাবন্দি হয়েছে, সেই ছবিও আমি আপনাকে দেখাবো, স্ক্রিনে দর্শকদেরকে দেখাবো, যেখানে যে জল বেরোচ্ছে তা যে কেমিক্যাল মিশ্রিত নয় সে কথা বলা যায় না, বা সেই জেনে বুঝে এতদিন ধরে সেখানকার মানুষজন পানীয় জলের সঙ্গে এই জল মিশে গেলে বিষ পান করছেন কিনা এটাও তো একটা বড় প্রশ্ন। অর্থাৎ তাদের শরীরে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, তেমন সেই এলাকার মানুষজনদের শরীরেও তো নানান রোগ বাসা বাঁধতে শুরু করেছে। একদমই, এটা সঠিক অর্থে হাওড়ার পুরো বেল্টটাই আমরা জানি, কিন্তু যে সেখানে বেশ কিছু ইন্ডাস্ট্রিও আছে এবং এটা বহুবার এটা নিয়ে কথাবার্তা হয় এবং আমরা দেখেছি যে পুরসভার কিন্তু আরো তৎপর হওয়া উচিত ছিল, কারণ এখানে যে পরিমাণে ইন্ডাস্ট্রিগুলো থেকেও যে কেমিক্যালস মিশ্রিত জল আমাদের জলাশয়গুলোতে এসে মেশে, এবং এই যে ভাগাড়টা যেটা তৈরি হয়েছে, এখানে কত ধরনের ওয়েস্ট কোথা থেকে এখানে এসে এই জমায়েত হয়েছে তারও কিন্তু কোনো রিপোর্ট নেই। এখানে সব থেকে বড় কথা যে সলিড ওয়েস্ট যখন ম্যানেজমেন্ট হয় সেখানে কত টন ওয়েস্ট জেনারেট হয়েছে, এখনই পুরসভাকে কিন্তু সেই রিপোর্ট দেওয়া উচিত, এবং সেটা কেন এইভাবে এই অবস্থায় ওপেন গ্রাউন্ডে পড়ে আছে সেটা তো আমাদের এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু বহু সিস্টেম আছে, সেগুলোকে কিন্তু সোর্স সেগ্রিগেশনস করে সেগুলো বিভিন্ন কাজে লাগানোর, কেন সেগুলোকে করা হয়নি? এতগুলো মানুষের যেখানেতে আমরা ভবিষ্যৎ এবং তাদের স্বাস্থ্য, এবং শুধু না সেখানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আছে, তাদের মেন্টাল হেলথ সেটাও তো বিঘ্নিত হচ্ছে। আজকে এই গ্যাসিয়াসের মধ্যে যদি এতটা সময় একটা মানুষকে যদি থাকতে হয়, সেখানে সে নিঃশ্বাস নিচ্ছে, সে বিষাক্ত দূষিত গ্যাসগুলো কিন্তু তার রক্তে গিয়ে মিশছে, তার বিভিন্ন আজকে যে ধরনের সেখান থেকে যে বাচ্চারা যে আছে তাদের মধ্যে কোনো অসুস্থতা দেখা দিচ্ছে কিনা এটা তো ইমিডিয়েট দেখা উচিত। এটা তো মানে স্বাস্থ্য এবং পরিবেশ, এটা তো জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটা খুব বড় জায়গা, যেখানে কিন্তু আমরা দেখছি বিঘ্নিত হয়েছে এবং সেটাকে ইগনোর করা হয়েছে। এটা কিন্তু একদিনের কোনো ঘটনা নয়, এটা যে ডিজাস্টার বলা হচ্ছে এটা তো বহুদিনের একটা অবহেলার ফল, যেটা পরিবেশকে দূষিত করে চলেছে কন্টিনিউয়াসলি এবং সেটাকে আনমনিটরড হয়েছে। সেটা কিন্তু মানুষের কাছে আজকে মানুষকে ভুক্তভোগী হতে হচ্ছে ওখানে। সেখানে যে সমস্ত মানুষেরা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পুনর্বাসন চাইছে, তাদেরকে পুনর্বাসন কিন্তু দেওয়া উচিত। তাদের এই মুহূর্তে যে পরিবেশে তারা আছে সেটা ভীষণভাবে অস্বাস্থ্যকর, এবং তারা যে জল, একটা তো মানুষের বেঁচে থাকার জন্য একটা পানীয় জল এটা কিন্তু মানে ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস, সেটাই যদি দূষিত হয়ে যায়, সে যদি সেই জলটার মধ্যে সে পান করে না থাকতে পারে, আমরা যদি তাকে একটা পরিশ্রুত এয়ার মানে আমরা বায়ুটাও দিতে পারছি না, তার থাকার জায়গাও দিতে পারছি না, জল পর্যন্ত পৌঁছতে পারছি না, এটা একেবারেই কাম্য নয়। হাওড়া লিলুয়ার এই ঘটনা এবং একের পর এক প্রতিবন্ধকতা যেন পিছু ছাড়ছে না সেই নির্দিষ্ট এলাকার মানুষজনদের, এবং সব থেকে বড় প্রশ্ন পানীয় জল পাইপলাইন ফেটে যাওয়া, তার সংস্কারের কাজ, তা মেরামতির কাজ, পানীয় জল
না পাওয়া পর্যাপ্ত পানীয় জলের অভাব তো রয়েছে, কিন্তু সেই পানীয় জলের সঙ্গে কেমিক্যাল মিশছে কি, জেনে বুঝে বিষ পান করছেন কি, কতটা দুশ্চিন্তার তা নিয়ে আমরা কথা বলেছিলাম। এবং সেক্ষেত্রে অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস থেকে শুরু করে চিকিৎসক অরিন্দম বিশ্বাস তারা কি জানাচ্ছেন শোনাবো একে একে প্রতিক্রিয়া। শুনুন। যে ঘটনাটা ঘটেছে বিশেষত ওই যে ডাম্পিং গ্রাউন্ডের ল্যান্ডস্লাইড, ভূমিধস যেটা তৈরি হচ্ছে, সেটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় এবং কার্যত বলতে গেলে যা বোঝায় যে সলিড ওয়েস্ট মিসম্যানেজমেন্ট বলতে যা বোঝায় ঠিক সেই ঘটনাটাই সেখানে ঘটছে। ফলে রাজ্যের পুর প্রশাসন তাদের আরও বেশি উদ্যোগী হওয়া দরকার ছিল। বিশেষত এদের মাথায় রাখা উচিত সবসময় যে আমাদের ডাম্পিং গ্রাউন্ডগুলোর হচ্ছে ধারণ ক্ষমতা আছে একটা, যেমন একটা ব্রিজ তার একটা আয়ু আছে, সে কতদিন টিকতে পারে। ফলে একটা ডাম্পিং গ্রাউন্ডও তার একটা আয়ু আছে, সে কত উচ্চতা অবধি বাড়তে পারে। হাইট করা যায় না, মানে যত ইচ্ছে বর্জ্য নিয়ে এসে আমি জমা করব আর সেটা বছরের পর বছর স্টেবল থাকবে, এইটা ভাবা মূর্খামি। একটা বিপদ হচ্ছে যে যদি এই ওয়েস্টগুলোকে সেগ্রিগেট করা না যায়, বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল, তাহলে হচ্ছে মিথেন গ্যাসের মতো গ্যাস যেটা ওখানে তৈরি হচ্ছে সব জায়গাতেই এটা হবে। বেশি হয়ে যায় ট্র্যাপড গ্যাসের পরিমাণ, তখন হচ্ছে সেগুলো মাটি ফাটিয়ে তলার থেকে আসতে চেষ্টা করে। এখানে সম্ভবত যুগপৎ দুটো ঘটনা ঘটেছে, যে এক মিথেনের উপস্থিতি তো সব ডাম্পিং গ্রাউন্ডেই থাকে, এখানেও রয়েছে। একই সাথে দেখা যাচ্ছে যে পরিমাণ স্তূপাকৃতি গার্বেজ সেখানে জমা করা হয়েছিল, সেটা মাটির উপর যে চাপ ফেলেছে তাতে হচ্ছে সম্ভবত সেখানে সয়েল ফেলিয়ারও হয়ে থাকতে পারে। কাছে থাকা কষ্টকর বিষয় এবং দুর্ভাগ্যজনক বিষয় যে একটা শহরের মধ্যে ভাগাড়ের যেখানে তার নিচ দিয়ে লাইন যাচ্ছে এবং সেখানে পানীয় জল যাচ্ছে, সে বা যাই জল যাক যেটা আমরা ব্যবহার করছি, সামান্য যদি একটু কোথাও অসুবিধা হয় বা লিক হয়, এই আবর্জনা যদি জলের মধ্যে বেশ মিশে যায়, তাহলে কিন্তু হেপাটাইটিস ই, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ডায়রিয়া হিসেবে আসবে, কলকাতা শহরে কিন্তু ছেয়ে যাবে। সেইগুলো কিন্তু একটা খুব নেতিবাচক প্রভাব ফেলতে চলেছে। সুতরাং সাবধান এখন থেকে হতে হবে, সতর্কতা নিতে হবে যে ওই ভাগাড়ের জায়গাটা থেকে যে জলটা যাচ্ছে আয়দা লাইনটাকে সরানো, নয়তো ওই ভাগাড়ের জায়গাটাকে সরিয়ে ফেলতে হবে। আর এখান থেকেই আমরা আরো একটু আলোচনায় আসবার চেষ্টা করব। পরিবেশবিদ স্বাতী নন্দী রয়েছেন আমাদের সঙ্গে। দিদি, যে বিষয়টা জানতে চাইব, অর্থাৎ এই যে ঘটনা ঘটছে, এই আবর্জনার সঠিক ব্যবস্থাপনা করার উপায় বা ঠিক কি রয়েছে, বা এই ঘটনা ডাম্পিং গ্রাউন্ডের অত্যাধিক চাপ, তার ধারণ ক্ষমতার বাইরে বেরিয়ে যাওয়া, তার সেই এলাকার পরিবেশ এবং মানুষদের জন্য আরো কি ক্ষতি ভবিষ্যতে ডেকে আনতে পারে? দেখো, কোনো শহরে যখন আমরা বলি যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা কিন্তু যে কোনো ধরনের স্মার্ট সিটি বা যে কোনো আজকের শহরতলিগুলোতে এই সিস্টেমগুলো আসা উচিত। তার জন্য কিন্তু যেটা করা উচিত যে প্রত্যেক বাড়ি থেকে যখন সংগ্রহ করা হচ্ছে, সেখানে আমরা বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল এই যে একটা মিশে গেছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে অর্গানিক ম্যাটার, এই যে গ্যাসটা তৈরি করছে সেটা কিন্তু অর্গানিক ম্যাটার সমস্ত কিছু একসাথে মিক্স সোর্সে আছে। সেই জন্য সেগুলোকে রিইউজ বা রিসাইকেল করা ভীষণ টাফ। এবং এইখানেতে ওনারা যখন একটা ডাম্পিং জোনেতে জড়ো করেছে, তখন কিন্তু স্যানিটারি আমরা ল্যান্ডফিলের কথা চিন্তা করতে পারতাম। যেখানে আজকে স্যানিটারি ল্যান্ডফিল যদি করা হতো, তাহলে সেখানেতে আমরা এমন ব্যবস্থা করা উচিত ছিল যে জল কোনোভাবেই যেন স্পর্শ না করে। এই যে ওয়েস্টগুলোর মধ্যে, অর্গানিক ওয়েস্টগুলোর মধ্যে যে জল ঢুকে যাচ্ছে এবং জলের সাথে সেটা একটা ক্রিয়া বিক্রিয়ার ফলে সেখানকার গ্যাসগুলো বিভিন্ন ধরনের অ্যাসিডিক কম্পোনেন্টে কনভার্ট হচ্ছে এবং সেগুলোই কিন্তু এই যে কালো তরল পদার্থ হিসাবে বেরিয়ে আসছে, যেটা আমরা লিচেট বলি সাধারণত, যে সলিড ওয়েস্টগুলো বহুদিন ধরে জমা থাকে, তার নিচ দিয়ে আমরা দেখি এরকম যে জিনিসপত্র বেরিয়ে আসছে যে জলের মতো কালো তরল পদার্থ, এগুলো কিন্তু বিষাক্ত টক্সিক ম্যাটেরিয়ালস। এবং সব থেকে বড় কথা, এর চারদিকে আমরা দেখতে পাই প্রচুর পরিমাণে যে মাছি বা বিভিন্ন ধরনের কিন্তু ইনসেক্ট, এগুলোও দেখা যায়। আজকে আমরা যে দেখি যে বিভিন্ন ভেক্টর বর্ন ডিজিজ বাড়ছে, হাওড়ার মতো জায়গায় কিন্তু প্রচুর এই ধরনের প্রাদুর্ভাবগুলো এই অর্গানিক ওয়েস্টগুলো, এই যে সলিড ওয়েস্টগুলোকে যদি আমরা প্রপারলি সেগ্রিগেট না করি, এইভাবে যদি একটা জায়গায় স্তূপ করতে থাকি, তাহলে কোনোদিনই এই প্রবলেম সলভ হবে না। সুতরাং
সুতরাং সেই পুরসভার অনেক আগে থেকে এই ব্যবস্থাপনাটাকে আমূল পরিবর্তন আনা উচিত ছিল। এটাকে পুরোটা ইগনোর করা হয়েছে এবং একটা জায়গায় এইভাবে স্তূপাকৃতি করতে করতে আমি যেটা বললাম যে এখানে কিন্তু ভেতর থেকে একটা এই যে গ্যাসের মাধ্যমে সেখানে সহজেই আগুন ধরে যায়, এটা যে কোনো একটা অগ্নিকাণ্ড, বিশাল বড় জায়গা, সেখানে যে এটা স্প্রেড করে যায় সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং ভালো একটা কার্বন পার্টিকেলস পুরো জায়গাটাতে কিন্তু জুড়ে থাকে, একটা কালো ধোঁয়াশার মতো হয়ে একেবারে থাকে। সেদিক থেকে দেখতে গেলে চতুর্দিক থেকে এই মুহূর্তে এক প্রকার জীর্ণ দশা, সেখান থেকে পরিবেশের হোক বা সেখানকার মানুষজনদের হোক। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদেরকে এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। পরিবেশবিদ স্বাতী নন্দী কথা বলছিলাম তার সঙ্গে।